হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো তামিল রাজনৈতিক ব্যঙ্গাত্মকধর্মী সিনেমা মাই লর্ড নিয়ে, যেখানে মূলত দেখানো হয়েছে ধনী ও দরিদ্রের মাঝে ঈশ্বরের উপস্থিতি। সেই ঈশ্বর এমন হয়, কখনো কখনো তিনি আসলে ঈশ্বরের মতন ভূমিকা পালন করেন, মানুষের মাঝে সমতা বিধান করেন, আবার কখনো কখনো তারা রাজনৈতিক নেতাতে পরিণত হন অথবা নেতার মাঝে উপস্থিতি হন। যে কারণে দেখা যায় যে রাজনৈতিক নেতার মাঝে বিশাল ক্ষমতা থাকে এবং সেই ক্ষমতা বলে তারা যারা নিম্নবিত্ত রয়েছে অথবা দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে তাদের জীবন তারা একদিনে ভালো করে ফেলতে পারে, আবার নরক বানিয়ে দিতেও পারে। এত ক্ষমতাশালী মানুষ থাকে যারা রাজনৈতিক নেতা বা পাওয়ারফুল লোক, তাদের কথা। আর এই মাইলট সিনেমাটা পরিচালনা করেছেন রাজু মুরুগান। তো আজকে কথা বলবো এই মাইলট সিনেমাটা কেমন হয়েছে, পরিচালক এই সিনেমার মধ্যে আসলে কি দেখাতে চেয়েছেন এবং সিনেমাটা কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে। শুরুতে আমি যদি বলি সিনেমাটা কেমন হয়েছে, তাহলে বলবো এটা একটা অ্যাভারেজের চাইতে আরেকটু ভালো মানের কাজ। আপনি এই যদি ধরেন যে রেটিং পয়েন্ট হিসেবে আপনি দেখেন, তাহলে বলবো যেটাকে আপনি 10 থেকে 5-এর চাইতে আরেকটু বেশি মানে 6 দিতে পারেন, এরকম একটা সিনেমা। যে সিনেমাটা মূলত এমন একটা প্লটের উপরে তৈরি করা হয়েছে যেখানে দেখা যায় যে দুইজন অতি দরিদ্র মানুষ, যার হাজবেন্ড ওয়াইফ, তারা মূলত একটি ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করে এবং তারা তাদের দারিদ্রতার কারণে এবং বিভিন্ন অসুখ বিসুখের কারণে এলাকার মহাজনের কাছে তারা সই টই দিয়ে কিছু টাকা পয়সা নেয়। পরে দেখা যায় যে সেই মহাজনেরা তাদের শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে যাচ্ছে, তাদের আধার কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এগুলো পর্যন্ত জব্দ করে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে মৃত ঘোষণা করে দিচ্ছে। কিন্তু সেটার জন্য তারা সে আধার কার্ড, আইডি কার্ড, সেগুলো পাওয়ার জন্য তারা মাসকে মাস ঘোরার পরেও তারা সেগুলা কি আর উদ্ধার করতে পারছে না। সরকারের কাছে তারা মৃতই। কিন্তু রাজনৈতিক নেতাদের যখন হস্তক্ষেপ হয়, তখন দেখা যায় যে কি এত বড় ব্যাপার যেটা তারা 6-7 মাস বা 1 বছরের মতন ঘুরেও উদ্ধার করতে পারেনি, সেটা তারা একদিনে করে দিচ্ছে। এবং সেই রাজনৈতিক নেতারা তাদের প্রয়োজনে তার একবার ডিসিশন নিচ্ছে যে ওদেরকে কি মেরে ফেলবে, আবার অন্য সময় ডিসিশন নিচ্ছে না থাকুক, আরো একদিন বেঁচে থাক, এরকম অবস্থা। আর এটা হচ্ছে কি জন্য? কারণ তারা নিজেদেরকে ঈশ্বরের মতন ক্ষমতাশালী মনে করে। আর এরকম একটা প্লটে মূলত দেখানো হচ্ছে সিনেমা মাই লর্ড। এবং আর এই সুন্দর কন্টেন্টটা তৈরি করতে বা সুন্দর গল্পটা উপস্থাপনা করার জন্য যেসব চরিত্র নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে প্রধান আমরা 3টা চরিত্র পাই। সেগুলোর মধ্যে আছে শশী কুমার, যে রিসেন্টলি টুরিস্ট ফ্যামিলি সিনেমাতে অভিনয় করে খুব প্রশংসিত হয়েছে এবং যে সিনেমাটা অনেক জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া রয়েছে লিড হিসেবে চৈত্রা যে আচার এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে আশা শরৎ। এবং এই চরিত্রগুলোর মাঝে আমরা শশী কুমার এবং চৈত্রা যে আচারকে পাই সেই ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করা দুইজন দরিদ্র শ্রেণীর লোক হিসেবে, এবং আশা শরৎকে পাই একজন পাওয়ারফুল মন্ত্রী হিসেবে, যে একটা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এবং সেই মন্ত্রীর এত পাওয়ার যে সে চাইলেই কি এদের জীবন সে কোনো সময় কি ভালো করে দিতে পারে, আবার নরক বানিয়ে দিতে পারে। আর এই ক্যারেক্টারগুলো মূলত তাদের জায়গা থেকে ঠিকঠাক আছে। তারা দরিদ্র ফ্যামিলির লোক, তারা তাদের জায়গা থেকে আচরণ যেরকম করে এগুলো ঠিক আছে। এবং সেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আশা শরতের যে লোক, কথা বলার যে স্টাইল এবং মুভমেন্ট, চিন্তা ভাবনার সাইড, সেগুলো কি দারুণ চমৎকার ভাবে পরিচালক এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং এটার বিজিএম এর কাজ ভালো। এবং এই সিনেমাতে কিন্তু আলাদা করে কোনো আইটেম সং বা ফ্যান্টাসি ক্যারেক্টার এসব নাই, জাস্ট রিয়েলিটি নির্ভরের মতন একটা সিনেমা, যেখানে কিছু খুঁটিনাটি ব্যাপার পরিচালক আমাদের সামনে দেখাতে চেয়েছেন। পরিচালক যেগুলো দেখাতে চেয়েছেন এর মধ্যে প্রধান হচ্ছে এটা যে রাজনৈতিক নেতারা কোনো কোনো সময় গিয়ে ঈশ্বরের মতন ক্ষমতাশালী মনে করে নিজেদেরকে। আবার আরেকটা কয়েকটা হচ্ছে যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে সহ অনেক দেশেই দেখা যায় যে এখনো যারা দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে দারিদ্র্যের সুযোগ নিয়ে মানুষ অর্গান পাচার করে ফেলে, তাদের সাথে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট করে, যেটা সম্পর্কে সেই দরিদ্র মানুষেরা জানেই না। এসব কন্ট্যাক্ট করে দেখা যায় যে কি তাদের বিভিন্ন কিডনি, চোখ এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেটা একজন দুজনকে না, অনেক সময় দেখা যায় যে এক গ্রামের মধ্যে কয়েকজনকে এরকম অঙ্গহানি করে ফেলতেছে। এরকম একটা ব্যাপার এখনো চালু আছে এই আধুনিক সমাজেও। সেটা পরিচালক এখানে উপস্থাপন করেছেন। এবং আরেকটা জিনিস এখানে উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে মিডিয়ার শক্তি। মিডিয়া কিন্তু যে কোনো জিনিস পজিটিভ ভাবে দেখাতে পারে, নেগেটিভ ভাবে দেখাতে পারে। এই যে তাদের এই আইডি কার্ড হারানো, আধার কার্ড হারানো, সেইটা কি মিডিয়াতে তারা কেউ প্রচারই করে নাই, কারণ তারা তো দরিদ্র লোক। আবার যখন সেটা রাজনৈতিক নেতারা হস্তক্ষেপে এটা ফেরত পায়, তখন সেটা এমন করে প্রচার করেছে যে রাজনৈতিক নেতারা কত মহান, তারা চাইছে আর একদিনে ফেরত দিয়ে দিয়েছে। আবার ধরেন আশা শরৎ এখানে একজন স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু সে অসুস্থ, যার কিডনি দরকার। আর কিডনির অসুস্থতার কারণে বা এখনো নতুন কিডনি না পাওয়ার কারণে দেখা যায় যে সে কি নিজে নিজে সে চলাফেরা করতে পারতেছে না, তার হুইল চেয়ারে বসে চলাফেরা করা লাগতেছে। কিন্তু সে মিডিয়াতে দেখাচ্ছে কি সে আগে যে ব্যায়াম করতো, শরীর চর্চা করতো, যোগ ব্যায়াম করতো, সেগুলাই আবার
টিভিতে প্রচার করছে, মিডিয়াতে প্রচার করছে, যেগুলো দেখে মানুষ মনে করতেছে কি স্বাস্থ্যমন্ত্রী তো খুব সুস্থ আছে, আনন্দ আছে, অথচ সে এমনিতে সুস্থ না, সে এতটাই অসুস্থ যে নতুন কিডনি না পেলে কি মারাও যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ঈশ্বর শুধুমাত্র সেই ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের মধ্যেই থাকে না, কোনো সময় দেখা যায় যে সেটা দরিদ্র মানুষের মাঝেও কি উপস্থিতি টের পাওয়া যায়। দেখা যায় যে দরিদ্র মানুষের যে ক্ষোভ, যে অমুক রাজনৈতিক নেতা আমার এইরকম ক্ষতি করেছে, অথবা একজন লোক সে পাওয়ারফুল হওয়ার পরে অনেক মানুষের কষ্ট দিয়েছে, অনেক মানুষকে হত্যা করেছে বা অনেক মানুষের কষ্টের কারণ হয়েছে, তাদের প্রতিও কি সেই দরিদ্র মানুষরা অনেক সময় উদার হয়ে যায়। এখানে দেখা যায় যে আশা শরৎ যে কিডনির অভাবের কারণে বা তার কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে যে কোনো সময় মারা যেতে পারতো। এমনকি শশী কুমার যে নিজে জানে যে এই রাজনৈতিক লোকটা, অর্থাৎ আশা শরৎ থেকে মন্দ লোক, সে ভালো কাজও করেছে, মন্দ কাজও করেছে, কিন্তু সে যেসব লোকের থেকে সে রাজনৈতিক লোকের পরিচয় পেয়েছে তাদের বেশিরভাগই তাকে মন্দ বলেছে বা মন্দ সাইডটা উপস্থাপন করেছে। সেগুলো জানার পরেও কি সে স্বাস্থ্যমন্ত্রীকে একটা কিডনি দেয়, কেননা তখন তার মধ্যে একটা মানবিকতা কাজ করে এবং ঈশ্বর তার মাঝেও বিরাজমান বা উপস্থিতি টের পাওয়া অন্যদেরকে এই ব্যাপারটা দেখানো হয়েছে। যেই কারণে মনে হয় যে ঈশ্বর কখনো কখনো ধনী দরিদ্র সবার মাঝে বিরাজমান থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কি ঈশ্বরের মতন ক্ষমতাশালী মনে করে রাজনৈতিক নেতারা নিজেদেরকে, এবং সেই জন্যই তারা ভালো মন্দ যে কোনো কাজ করতে দ্বিধা করেন। মানুষের জীবন সে যে কোনো সময় উলট ফলো করে দিতে পারে ভালো করতে, এগুলা দেখাতে চেয়েছে। আর এই সিনেমার কয়েকটা মন্দ সাইড যদি আমি বলি তাহলে বলবো যে এই সিনেমার যে গল্পটা সেটা প্রথম দিকে মোটামুটি স্লো আকারে দেখানো হয়েছে এবং গল্পটাকে এরকম করে উপস্থাপনা করা হয়েছে যে বেশিরভাগটাই কি মনে হয়েছে যে দর্শকদেরকে খুব বেশি এঙ্গেজ করতে পারতেছে না। জাস্ট একটা অতি সিম্পল গল্প নিয়ে এবং অতি সিম্পল উপস্থাপনা দিয়ে গল্পটা আগানো হচ্ছে, এবং সেখানে হালকা হালকা হিউমারাস থাকার কারণে একটু একটু মজা লাগতেছে বা একটু দর্শকদেরকে ধরে রাখতে পারতেছে, কিন্তু এত বেশি এঙ্গেজেবল না। আপনি যদি হালকা মেজাজের সিনেমা দেখতে চান তাহলে এটা একটা ভালো সিনেমা বা একবার দেখার মতন একটা সিনেমা। আরেকটা বিষয় হচ্ছে এই সিনেমার যে ভালো বলাটা বা এভারেজের থেকে আরেকটু ভালো বলাটা, সেটার বলার কারণ হচ্ছে যে এই সিনেমার অর্ধেকের বেশি যখন পার হয়ে যায় সময়টা, গল্পের গতিপথ যখন আস্তে আস্তে ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যায়, তখন যে তাদের মুভমেন্ট, চিন্তা ভাবনার পার্থক্য এবং তাদের চরিত্রগত ক্রাইসিস এবং রাজনৈতিক নেতাদের দৈন্যতা বা সেই দরিদ্র মানুষের উদারতা, এগুলো যখন দেখানো হয়েছে তখন মূলত গল্পটা পিকে উঠেছে এবং তখন মনে হয়েছে যে না, তাহলে সব দিনে গল্পটা একটা মোটামুটি ভালো গল্প এবং একবার দেখার মতন গল্প এরকম মনে হচ্ছে। এছাড়া গল্পটা খুব বেশি এঙ্গেজেবল না। এই ছিল আমার ওপিনিয়ন। আর ইতিমধ্যে আপনারা যারা সিনেমাটা দেখে ফেলেছেন তারা আমার সাথে এসব ব্যাপার নিয়ে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।